মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বসন্ত রায় যে এসেছেন তা উদয়াদিত্য জানেন না, বিভা তাঁকে বলেনি। কেননা যখন উভয়ের দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তখন এ সংবাদ তাঁর কষ্টের কারণ হতো। সন্ধ্যের পরে বিদায় নিয়ে বিভা কারাগার থেকে চলে গেছে। উদয়াদিত্য একটি প্রদীপ নিয়ে একখানি সংস্কৃত গ্রন্থ পড়ছেন। জানলার ভেতর দিয়ে বাতাস আসছে, দ্বীপের ক্ষীণ শিখা কাঁপছে, অক্ষর ভালো দেখা যাচ্ছে না। আলোর চারপাশে ঘুরপাক খাচ্ছে রাজ্যের কীটপতঙ্গ। একবার প্রবল বেগে বাতাস বয়ে এলো, দ্বীপ নিভে গেল। উদয়াদিত্য পুঁথি বন্ধ করে তার খাটে গিয়ে বসলেন। এমন সময় বাইরে হঠাৎ আগুন আগুন বলে এক ঘোরতর কোলাহল উঠল। উদয়াদিত্যের বুক কেঁপে উঠল। বাইরে শত শত কণ্ঠস্বর একত্রে চিৎকার করে উঠল। সেই কোলাহল, নানাবিধ চিৎকারের সাথে সাথে অজস্র লোকের দ্রুত পদশব্দ শোনা গেল। উদয়াদিত্য বুঝলেন প্রাসাদের কাছাকাছি কোথাও আগুন লেগেছে। অনেকক্ষণ ধরে গোলমাল চলতে লাগলো। উদয়াদিত্য অধীর হয়ে উঠতে শুরু করলেন। কেউ জানাচ্ছে না ঘটনাটা কি হয়েছে। তিনি উতলা হয়ে উঠলেন। হঠাৎ তোমার বিভার কথা মনে পড়ল। বিভা ঠিক আছে তো? ওইটুকু মেয়ে, ও কি আগুন লাগলে একা একা ঘর থেকে বেরোতে পারবে? এখন তো তাকে সামলানোর জন্য প্রাসাদে কেউ নেই। এই সব আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ কারাগারের লোহার দরজাটা খুলে কেউ একজন তাঁর অন্ধকার ঘরে প্রবেশ করল। তিনি চমকে উঠে জিজ্ঞেস করলেন, কে ওখানে? যুবরাজ, যুবরাজ, আমি সীতারাম। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন ভাই। সে কি? যুবরাজ, কারাগারে আগুন লেগেছে। আগুন? কারাগারে আগুন? শিগগিরই বেরিয়ে আসুন, আসুন তাড়াতাড়ি। উত্তরের অপেক্ষা না করে সীতারাম প্রায় তাঁকে বহন করে কারাগারের বাইরে নিয়ে গেল। মির্চি বাংলা গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। আজ ষষ্ঠ ও অন্তিম পর্ব। অনেক দিনের পর উদয়াদিত্য আজ মুক্ত স্থানে এলেন। মাথার উপরে হঠাৎ অনেকটা আকাশ দেখতে পেলেন। বাতাস যেন তার বিস্তৃত বক্ষ প্রসারিত করে তাঁকে আলিঙ্গন করতে লাগল। চারপাশে কোথাও পাথরের নিরেট পাঁচিল নেই, দৃষ্টি আটকাচ্ছে না। সেই অন্ধকার রাতে আকাশের অসংখ্য তারার দৃষ্টির নিচে বিস্তৃত মাঠের মধ্যে কোমল ঘাসের ওপর দাঁড়িয়ে হঠাৎ তাঁর মনের মধ্যে এক অপরিসীম অনির্বচনীয় আনন্দের উদয় হল। সেই আনন্দে কিছুক্ষণ নিস্তব্ধ থেকে তারপর সীতারামকে তিনি জিজ্ঞাসা করলেন, কি করব? কোথায় যেতে হবে রে সীতারাম? আসুন, আমার সঙ্গে আসুন। এদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিকেলে কতগুলো প্রজা প্রধান কর্মচারীদের কাছে কি একটা কথা জানানোর জন্য এসেছিল। তারা প্রাসাদের প্রাঙ্গণে একত্র বসেছিল। তারাই প্রথমে আগুনের গোলমাল জাগিয়েছিল। প্রহরীদের বাসের জন্য কারাগারের কাছে একটি সার দিয়ে অনেকগুলো কুটি, সেইখানেই তাদের খাটিয়া, বাসন কোসন, জিনিসপত্র এই সমস্ত মজুদ থাকে। আগুনের খবর পেয়েই যত প্রহরী সেদিকে পারল সকলেই ছুটে গেল। যারা নিতান্তই পারল না তারা হাত পা আছড়াতে লাগল। উদয়াদিত্যের ঘরের দরজায়ও দু একজন প্রহরী ছিল বটে, কিন্তু সেখানে কড়া পাহারা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। নিয়ম ছিল বলে তারা পাহারা দিত মাত্র। কারণ উদয়াদিত্য এমন শান্তভাবে তার ঘরে বসে থাকতেন যে মনে হতো না তিনি কখনো পালাবার চেষ্টা করবেন। এই জন্য তাঁর দরজার প্রহরীরা সবার আগে ছুটে পালিয়েছিল। রাত হতে লাগলো, আগুন নেভে না। কেউ বা জিনিসপত্র সরাতে লাগলো, কেউ বা জল ঢালতে লাগলো, কেউ বা কিছুই না করে কেবল গোলমাল করে বেড়াতে লাগলো।
সকলে ব্যস্ত আছে, এমন সময় রুক্মিণী হঠাৎ কোত্থেকে তাদের মধ্যে ছুটে এলো। ওই দেখি 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 দেখি, সর সর, যেতে দে, দেখি। সে কি একটা বলতে চায়, কিন্তু তার কথা শোনে কে? কেউ তাকে গালাগালি দিল, কেউ তাকে ঠেলে ফেলে দিল, কেউই তার কথা শুনল না। কোথাওই পাত্তা না পেয়ে রুক্মিণী জ্বলে উঠল, বলল, পোড়ার মুখ, তোমরা কি চোখের মাথা খেয়েছো? রাজার চাকরি করো, সে জ্ঞান কি নেই? কাল রাজাকে বলে হেঁটোয় কাঁটা দিয়ে তোমাদের মাটিতে পুঁতে তবে ছাড়বো। যুবরাজ যে পালিয়ে গেল। একজন বলল, যুবরাজ পালা, তাতে আমার কি তোর কি? হ্যাঁ, রয়্যাল সিং জানে আমার ঘর ফেলে এখন আমি কোথাও যেতে পারবো না। বুঝেছিস? এই গোলযোগের সময় কেউই নিজেদের ছেড়ে যুবরাজের পলায়ন নিয়ে বিশেষ ভাবিত তা মনে হলো না। উল্টে রুক্মিণী দু এক ঘা মারও খেয়ে গেল। রুক্মিণী নিষ্ফল রাগে গজরাতে গজরাতে দৌড়ে চলে গেল সেখান থেকে। সীতারাম যুবরাজকে সঙ্গে করে খালের ধারে নিয়ে গেল। সেখানে একখানা বড় নৌকা বাঁধা ছিল। সেই নৌকার সামনে দুজনে গিয়ে দাঁড়ালো। তাদের দেখে নৌকা থেকে এক ব্যক্তি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলল, দাদা, দাদা এসেছিস? উদয়াদিত্য একেবারে চমকে উঠলেন। সেই চিরপরিচিত স্বর, যে স্বর বাল্যের স্মৃতির সঙ্গে যৌবনের সুখ দুঃখের সঙ্গে জড়িত। পৃথিবীতে যতটুকু সুখ আছে, যতটুকু আনন্দ আছে, যে স্বর তারই সঙ্গে অবিচ্ছিন্ন। একদিন কারাগারে গভীর রাতে বিনিদ্র নয়নে বসে হঠাৎ স্বপ্নে বাঁশির আওয়াজের মতো যে স্বর শুনে চমকে উঠতেন, সেই স্বর। বিস্ময় ভাঙতে না ভাঙতেই বসন্ত রায় এসে তাঁকে আলিঙ্গন করলেন। উভয়ের দুই চোখ অশ্রুতে ভরে গেল। দুজনে সেইখানে ঘাসের ওপর বসে পড়লেন। অনেকক্ষণ পর উদয়াদিত্য বললেন, দাদা মশাই। বল দাদা। আর কিছু কথা হলো না। আবার অনেকক্ষণ পর উদয়াদিত্য চারিদিকে চেয়ে, আকাশের দিকে চেয়ে, বসন্ত রায়ের মুখের দিকে চেয়ে আকুল কণ্ঠে বললেন, দাদা মশাই, আজ আমি স্বাধীনতা পেয়েছি, তোমাকে পেয়েছি। আমার আর সুখের কি বাকি আছে বলো? কিন্তু এই মুহূর্ত আর কতক্ষণ থাকবে দাদা মশাই? সীতারাম হাত জোড় করে বলল, যুবরাজ, নৌকায় উঠুন। কেন? নৌকায় কেন? না হলে প্রহরীরা এখনই চলে আসবে। যুবরাজ, তাড়াতাড়ি উঠুন। মানে আমরা কি পালাচ্ছি? হ্যাঁ ভাই, আমি তোকে চুরি করে নিয়ে যাচ্ছি। এই যে পাথর হৃদয়ের দেশ, এরা যে তোকে ভালোবাসে না। তুই হরিণ শিশু এ ব্যাধের রাজ্যে বাস করিস, আর আমি তোকে প্রাণের মধ্যে লুকিয়ে রাখবো, যেখানে তুই নিরাপদে থাকবি। না দাদা মশাই, আমি পালাতে পারবো না। কেন দাদা, কেন? এই বুড়োকে তুই ভুলে গেছিস? দাদা মশাই, এই হতভাগ্যকে নিয়ে গিয়ে কেন নিজের বিপদ ডেকে আনছো? আমি যেখানে থাকি সেখানে কি তিলমাত্র শান্তির সম্ভাবনা আছে? দাদা, তোর জন্য যে বিবাহ কারাবাসিনী হয়ে উঠল, তার এই অল্প বয়সে সে কি তার সমস্ত জীবনের সুখ জলাঞ্জলি দেবে? তবে চলো চলো দাদা মশাই। সীতারাম, প্রাসাদে 3খানা চিঠি পাঠাতে চাই। হ্যাঁ যুবরাজ, কাগজ কলম তো নৌকাতেই আছে। তবে যা লেখার অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি লিখবেন যুবরাজ, হাতে সময় বেশি নেই। উদয়াদিত্য পিতার কাছে ক্ষমা চাইলেন। রাজমহিষীকে লিখলেন, মা, আমাকে গর্ভে ধারণ করে তুমি কখনো সুখী হতে পারোনি। এইবার নিশ্চিন্ত হও মা, আমি দাদামশাইয়ের কাছে যাচ্ছি। সেখানে আমি সুখে থাকব, স্নেহে থাকব। তোমার আর কোনো ভাবনার কারণ থাকবে না। বিভাকে লিখলেন, বোন রে, তোকে আর কি লিখি বল। তুই জন্ম জন্ম সুখে থাক। স্বামী গৃহে গিয়ে সুখের সংসার পেতে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যা, এই প্রার্থনা করি। লিখতে লিখতে উদয়াদিত্যের চোখ জলে ভরে এলো।
সীতারাম সেই চিঠি তিনখানা একজন মাঝির হাত দিয়ে প্রাসাদে পাঠিয়ে দিল। সকলে নৌকায় উঠছেন, এমন সময় দেখলেন কে একজন ছুটে তাদের দিকে আসছে। সে ডাকিনি আসছে, সর্বনাশ! দেখতে দেখতে রুক্মিণী কাছে এসে পৌঁছল। তার চুল এলোমেলো, তার আঁচল খসে পড়েছে, তার জ্বলন্ত অঙ্গারের মতো চোখ দুটো থেকে যেন আগুন বেরিয়ে আসছে। তার অতৃপ্ত প্রতিহিংসার যন্ত্রণায় অস্থির হয়ে সে যেন সামনে যাকে পায় তাকেই খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলে রাগ মেটাতে চায়। বাঘিনীর মতো সে উদয়াদিত্যের ওপর লাফিয়ে পড়ার চেষ্টা করল। সীতারাম মাঝে এসে পড়ায় চিৎকার করে সে সীতারামের ওপর ঝাঁপিয়ে পড়ল, প্রাণপণে তাকে দুই হাতে জড়িয়ে ধরল। মাঝি মাল্লারা তাড়াতাড়ি এসে জোর করে ছাড়িয়ে নিল রুক্মিণীকে। আত্মঘাতী বৃশ্চিক যেমন নিজের সর্বাঙ্গে হুল ফোটাতে থাকে, তেমনি সে অস্থির হয়ে নিজের বুক নখে আঁচড়ে চুল ছিঁড়ে চিৎকার করে বলল, কিচ্ছু হলো না আমার। এই আমি বললাম, এই স্ত্রী হত্যার পাপ তোদের হবে। অন্ধকার রাতে এই কালান্তক অভিশাপ দিকে দিকে ধ্বনিত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতিতে রুক্মিণী জলে ঝাঁপিয়ে পড়ল। বর্ষায় খালের জল অত্যন্ত বেড়েছিল, কোথায় সে তলিয়ে গেল তার ঠিকানা রইল না। সীতারামের কাঁধ থেকে রক্ত পড়ছিল, চাদর জলে ভিজিয়ে সে কাঁধে বাঁধল। কাছে গিয়ে দেখল উদয়াদিত্যের কপালে ঘাম দেখা দিয়েছে, তার হাত পা ঠান্ডা হয়ে গেছে, তিনি প্রায় অজ্ঞান হয়ে গেছেন। বসন্ত রায়েরও অবস্থা ভালো নয়। মাঝিরা দুজনকে ধরে নৌকায় তুলে তৎক্ষণাৎ নৌকা ছেড়ে দিল। সীতারাম ভীত হয়ে বলল, ঈশ্বর, যাত্রার সময় কি অমঙ্গল! উদয়াদিত্যের নৌকা খাল পার হয়ে নদীতে গিয়ে পৌঁছনোর পর সীতারাম নৌকা থেকে নেমে শহরে ফিরে এলো। আসার সময় যুবরাজের কাছ থেকে তার তলোয়ারটি চেয়ে নিল। উদয়াদিত্যের তিনখানা চিঠি একটি লোকের হাতে দিয়ে সীতারাম প্রাসাদে পাঠিয়েছিল বটে, কিন্তু সেই চিঠিগুলো কারো হাতে দিতে তাকে গোপনে বিশেষভাবে নিষেধ করেছিল। নৌকা থেকে প্রাসাদে ফিরে এসে সীতারাম সেই চিঠিগুলো ফিরিয়ে নিল। কেবল মহিষী ও বিভার চিঠি দুটো রেখে রাজাকে লেখা চিঠিটা নষ্ট করে ফেলল। তখন আগুন আরো ছড়িয়ে পড়েছে। রাতে বিছানা থেকে উঠে মজা দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে। তাতে আগুন নেভানোর ব্যাঘাত বাড়ছে বই কমছে না। এই অগ্নিকাণ্ডে যে সীতারামের হাত ছিল তা বলাই বাহুল্য। উদয়াদিত্যের প্রতি অনুগত কয়েকজন প্রজা ও প্রাসাদের ভৃত্যের সাহায্যে সেই এই কীর্তি করেছে। সন্ধেবেলায় একেবারে ৫-৬টা ঘরে যে বিনা কারণে আগুন ধরে উঠল তা কোনো দৈব ঘটনা নয়। এতক্ষণ এত চেষ্টা করেও আগুন নিভেও নিচ্ছে না, তারও কারণ আছে। যারা আগুন নেভাতে যোগ দিয়েছে তাদের মধ্যেই ২-১জন করে সীতারামের লোক আছে। যেখানে আগুন নেই তারা সেখানে জল ঢালে, জল আনতে গিয়ে আনে না, কৌশলে কলসি ভেঙে ফেলে, গোলমাল করে একজন অন্যজনের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। আগুন আর নেবে না। যে লোকটি রুক্মিণীর অভিযোগে বিন্দুমাত্র পাত্তা দেয়নি, উল্টে রুক্মিণীকে মেরে তাড়িয়ে দিয়েছে, সেও সীতারামেরই লোক। এদিকে যখন এইরকম গোলযোগ চলছে তখন সীতারামের দলবল উদয়াদিত্যের শূন্য কারাগারে আগুন লাগিয়ে দিল। একে একে জানলা, দরজা, পরিবর্গা, চৌকাঠ, কাঠের বেড়া সমস্ত কিছু চলে গেল আগুনের লেলিহান গ্রাসে। সেই কারাগারে যে কোনোভাবে আগুন ধরতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। সেই দিকে আর কারও নজর পড়েনি। সীতারাম ফিরে এসে দেখল আগুন বেশ ভালোভাবেই ধরেছে। কতগুলো হাড়, মরার মাথা ও উদয়াদিত্যের তলোয়ারটি সীতারাম কোনোভাবে উদয়াদিত্যের সেই ঘরের মধ্যে ফেলে দিল। লোকে দেখে ভাববে যুবরাজ এই কারাকক্ষ থেকে বেরোতে পারেননি, এখানেই পুড়ে মরেছেন। এদিকে যারা প্রহরীশালায় আগুন নেভাচ্ছিল কারাগারের দিক থেকে হঠাৎ তারা একটা চিৎকার শুনতে পেল। একজন ছুটে এসে বলল, আরে কে কোথা? তোর শিগগিরই আয়,
যুবরাজের ঘরে আগুনে ভস্ম হয়ে যুবরাজ সাড়া পাচ্ছি না তো। ওদিকটাতে জ্বালান। প্রহরীদের রক্তহীন দয়াল সিংহের মাথা ঘুরে গেল, কলসি হাত থেকে পড়ে গেল, জিনিসপত্র মাটিতে ফেলে দিল। এমন সময় আর একজন সেই দিক থেকে ছুটে এসে বলল, এ কি আগুন? আগুন কি করে লাগলো? এই যুবরাজের ঘরে আগুন ধরেছে। যুবরাজের কারাগারের দিকে সবাই ছুটল। গিয়ে দেখল ঘর ভেঙে পড়েছে, চারিদিকে আগুন, ঘরে ঢোকার উপায় নেই। তখন সেখানে দাঁড়িয়ে একে অন্যকে দোষ দিতে লাগলো। কার অসাবধানতায় এই ঘটনা ঘটল সবাই তা ঠিক করতে বসে গেল। যুবরাজ আগুনে পুড়ে মারা গেছেন। এই খবর রটিয়ে দিয়ে আপাতত কয়েকদিন নিশ্চিন্তে থাকা যাবে। সীতারাম নিশ্চিন্ত হল। প্রাসাদে বেশ করে আগুন ধরিয়ে দেওয়ার পর সে বেশ মনের আনন্দেই বাড়ির পথ ধরল। রাত তখন অনেক, পথে লোক নেই, চারিদিক স্তব্ধ। মাঝে মাঝে দক্ষিণা বাতাস বইছে। সীতারামের শৌখিন প্রাণ উল্লসিত হয়ে উঠেছে। সে একখানা রসালো গান ধরেছে। হঠাৎ মনে হলো, যশোর ছেড়ে যখন চলেই যেতে হবে তখন নিজের ও নিজের পরিবারের জন্য কিছু টাকা পয়সার বন্দোবস্ত করলে কেমন হয়। মঙ্গলা মুখপুরি তো জলে ডুবেই মরে গেছে। তার নগদ টাকাগুলি যদি একটা দুস্থ পরিবারের কাজে লাগে তাতে কোনো অধর্ম নেই। 7-5 ভেবে সীতারাম মঙ্গলার ঘরের দিকে চলল। গিয়ে দেখা গেল কুটিরের দরজা খোলাই আছে। উৎফুল্ল মনে ভেতরে ঢুকল সীতারাম। ভেতরটা ঘোর অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। চারিদিক হাতড়ে দেখল সীতারাম, কিচ্ছু নেই। হঠাৎ চোখে পড়ল মঙ্গলার শোয়ার ঘর থেকে ক্ষীণ আলো ভেসে আসছে। মনে হলো কে যেন ঘরে আছে, কার যেন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আস্তে আস্তে সীতারাম মঙ্গলা ওরফে রুক্মিণীর ঘরে ঢুকল। এ কি, খাটে কোন রমণী বসে আছে? অর্ধনগ্ন দেহে ভেজা কাপড় জড়ানো, এলো চুল দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। কাঁপতে কাঁপতে তার দাঁত ঠক ঠক করছে। ঘরে একটি মাত্র প্রদীপ। সেই প্রদীপের ক্ষীণ আলো তার ফ্যাকাশে মুখের ওপর, আর পেছনে সেই রমণীর মস্ত বড় এক ছায়া দেওয়ালের ওপর পড়েছে। ঘরে আর কিচ্ছু নেই, কেবল সেই ফ্যাকাশে মুখশ্রী, সেই দীর্ঘ ছায়া আর এক থমথমে নিস্তব্ধতা। মেয়েটিকে চিনতে পেরেই সীতারামের শরীর ঠান্ডা হয়ে গেল। দেখল ক্ষীণ আলোয়, এলো চুলে, ভেজা কাপড়ে সেই মঙ্গলা বসে আছে, ঠিক যেন পিশাচিনী। অনেকটা সাহস সঞ্চয় করে সীতারাম বলল, তুমি, তোমার তোমার মরণ নেই নাকি? রুক্মিণী এক দৃষ্টে সীতারামের দিকে তাকিয়ে আছে। সীতারাম স্পষ্ট শুনতে পাচ্ছে তার হৃদস্পন্দনের আওয়াজ। রুক্মিণী হিস হিসে শীতল কণ্ঠে বলল, তোদের এখনো সর্বনাশ হলো না, আর আমি মরব। জমের দুয়ার থেকে ফিরে এলাম, আগে তোকে আর যুবরাজকে চুলোয় শোয়াবো। তোদের চুলো থেকে দুমুঠো ছাই নিয়ে গায়ে মেখে দেহ সার্থক করব। তারপর জমের স্বাদ মেটাবো। তার আগে জমালয়ে আমার ঠাঁই নেই। রুক্মিণী উঠে খাটের তলা থেকে একটা ধারালো বঁটি টেনে বার করল। এই মৃদু আলোতেও সেই বঁটির ফলা ঝিকিয়ে উঠেছে। সীতারামের বুঝতে বাকি রইল না রুক্মিণীর উদ্দেশ্য কি। রুক্মিণী তার উপর উদ্যত বঁটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগেই সে দৌড়ে পালিয়ে গেল ঘর থেকে। সেই রাতেই সীতারাম সপরিবারে যশোর ছেড়ে রায়গড়ে পালিয়ে গেল। রুক্মিণী এখন মরিয়া হয়ে উঠেছে। যুবরাজের আচরণে তার দুরাশা একেবারে ভেঙে গেছে। তার সমস্ত উপায়, সমস্ত উদ্দেশ্য একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখন রুক্মিণীর ঠোঁটের কোণে আর সেই তীক্ষ্ণ হাসি নেই,
বিদ্যুতের মতো কটাক্ষ নেই, তার সেই ভাদ্র মাসের গঙ্গার মতো উপচে পড়া রূপের ঢেউ নেই। রাজবাড়ির যেসব চাকরেরা তার কাছে আসত, তাদের সঙ্গে ঝগড়া করে গালাগালি দিয়ে ভাগিয়ে দিয়েছে। এখন আর কেউ তার কাছে ঘেঁষতে পারে না। পাড়ার সবাই তাকে ভয় করে। শেষ রাতে মেঘ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আগুনও ধীরে ধীরে নিভে গেল। যুবরাজের মৃত্যুর খবর প্রতাপাদিত্যের কানে গেল। শুনে তখনই প্রতাপাদিত্য বাইরের সভাঘরে এসে বসলেন। প্রহরীদের ডেকে পাঠানো হলো। মন্ত্রী এলেন, আরো দু একজন সভাসদও এলেন। একজন সাক্ষ্য দিল যে যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল তখন সে যুবরাজকে জানলার ভেতর থেকে দেখেছে। আরো কয়েকজন বলল তারা যুবরাজের চিৎকার শুনতে পেয়েছিল। আর একজন যুবরাজের ঘর থেকে তার গলে যাওয়া পোড়া তলোয়ারের বাকি অংশটুকু এনে হাজির করল। প্রতাপাদিত্য যখন সভায় বসে সবার সাক্ষ্য শুনছেন, ঠিক সেই সময় ঘরের দরজায় শোরগোল শোনা গেল। একজন নারী ঘরে ঢুকতে চায়, কিন্তু প্রহরীরা তাকে বাধা দিচ্ছে। শুনে প্রতাপাদিত্য তাকে ভেতরে নিয়ে আসার আদেশ দিলেন। একজন প্রহরী রুক্মিণীকে সঙ্গে করে নিয়ে এলো। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? আমি আর কিচ্ছু চাই না। তোমার ওই প্রহরীদের 6 মাস ধরে কারোতে পুছিয়ে ডাল কুত্তা দিয়ে খাওয়াও, এইটাই আমি দেখতে চাই। ওরা কি তোমাকে মানে না তোমাকে ভয় করে? চুপ কর মিনসেরা। কাল যখন তোদের হাতে পায়ে ধরে পই পই করে বললাম, ওগো তোমাদের যুবরাজ তোমাদের রায়গড়ের বুড়ো রাজার সঙ্গে পালায়, তখন যে তোরা পোড়ার মুখরা আমার কথায় কান দিলি নে। রাজার বাড়িতে চাকরি করিস, তোদের বড় অহংকার হয়েছে না? তোরা সাপের 5 পা দেখেছিস, পিঁপড়ের পাখা ওঠে মরিবার তরে। যা যা ঘটেছে সব বলো। বলবো আর কি? তোমাদের যুবরাজ কাল রাতে বুড়ো রাজার সঙ্গে পালিয়েছে। ঘরে কে আগুন দিয়েছে জানো? তা কি আর জানি না? সেই যে তোমাদের সীতারাম, তোমাদের যুবরাজের সঙ্গে যে তার বড় অপীড়িত, আর কেউ যেন তার কেউ নয়, সীতারামই যেন তার সব। এই সমস্ত সেই সীতারামেরই কাজ। বুড়ো রাজা, সীতারাম আর তোমাদের যুবরাজ, এই 3 জনে মিলে পরামর্শ করে এটা করেছে। এই তোমাকে স্পষ্ট বললাম। তুমি এই কথাগুলো কি করে জানলে? সে কথায় কি কাজ গো? আমার সঙ্গে লোক দাও, আমি নিজে গিয়ে তাদের খুঁজে বের করে দেব। তোমার রাজবাড়ির চাকররা সব ভেড়া, ওরাই কাজ করতে পারবে না। প্রতাপাদিত্য অনেকক্ষণ ধরে স্তব্ধ হয়ে রইলেন। তারপর প্রহরীদের যথাযোগ্য শাস্তির বিধান দিলেন। রুক্মিণীর সঙ্গে কয়েকজন লোক যাবে উদয়াদিত্যকে খুঁজতে। আদেশ হলো তাও। এরপর আর একটি কথাও তিনি বললেন না। মন্ত্রী কি একটা বলার উদ্দেশ্যে মহারাজকে ডাকলেন বটে, মহারাজ একটি রাও কাড়লেন না। সেই দিনই সন্ধ্যার আগে প্রতাপাদিত্য একজন জেলের মুখে উদয়াদিত্যের পালানোর খবর পেলেন। নৌকা করে নদী দিয়ে উদয়াদিত্য যাচ্ছিলেন, সে তাকে দেখেছিল। ক্রমে ক্রমে অন্যান্য নানান লোকের মুখ থেকে খবর পেতে লাগলেন। রুক্মিণীর সঙ্গে যে লোকেরা গিয়েছিল তারা 1 সপ্তাহ পরে ফিরে এসে বলল, যুবরাজ এখন রায়গড়ে আছেন। রুক্মিণী ওখানেই থেকে গেল, সে আর ফেরেনি। মহারাজ তখন তার বিশ্বস্ত এক ঘাতককে ডেকে কি যেন আদেশ দিলেন। শোন এদিকে, কাজটা করেই আমাকে খবর দিবি। সে মহারাজকে অভিবাদন করে চলে গেল রাজসভা থেকে। যা। বহুদিন পরে উদয়াদিত্য রায়গড়ে এলেন, কিন্তু আগের মতো তেমন আনন্দ আর পেলেন না। মনের মধ্যে একটা ভাবনা চেপেছিল, তাই কিছুতেই তেমন ভালো লাগলো না। তিনি ভাবছিলেন, দাদামশাই যে কাজ করেছেন তার যে কি হবে তার তো ঠিক নেই।
বাবা যে সহজেই রেহাই দেবেন এমন তো মনে হয় না। আমার কি কুক্ষণেই না জন্ম হয়েছিল। তিনি বসন্ত রায়ের কাছে গিয়ে বললেন, দাদামশাই, আমি বরং যশোহরে ফিরে যাই। প্রথম প্রথম বসন্ত রায় তেমন পাত্তা দেননি। অবশেষে উদয়াদিত্য বারবার বলাতে বসন্ত রায়ের মনে আঘাত লাগল। তিনি বিষণ্ণ মুখে বললেন, কেন দাদা, আমি তোর কাছে থাকলে তোর কিসের অসুখ? উদয়াদিত্য আর কিছু বলতে পারলেন না। তবে দিন কয়েক থাকতে থাকতে উদয়াদিত্যের মনের ভাবনা অনেকটা কমে এলো। অনেক দিন পরে স্বাধীনতা লাভ করে পাথুরে কারাগারের সেই 4টে সংকীর্ণ দেওয়াল থেকে মুক্তি পেয়ে তিনি বসন্ত রায়ের কোমল হৃদয়ের অসীম স্নেহের মধ্যে বাস করছেন। অনেক দিন পর চারদিকে গাছপালা দেখছেন, আকাশ দেখছেন, দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়া ভোরের আলো দেখছেন, পাখির গান শুনছেন। দূর দিগন্ত থেকে আসা বাতাস তাঁর সর্বাঙ্গে লাগছে। রাত হলে সারা আকাশ ভরা তারা দেখতে পান, জ্যোৎস্নার জোয়ারে ডুবে যান, আর নিস্তব্ধ গভীর রাতের প্রাণের স্পন্দন অনুভব করেন। যেখানে ইচ্ছে যেতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিছুতেই আর বাধা নেই। একদিন নদীর ধারে গোধূলির সময় বসেছিলেন উদয়াদিত্য। চরাচরে আর একটিও লোক নেই যেন। রাখালরা গরু ছাগল নিয়ে চলে গেছে বাড়ির দিকে। বাচ্চাদেরও খেলাধুলা শেষ। মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঘর ফেরতা পাখির ঝাঁক। সমস্ত পৃথিবীতেই কেমন একটা প্রশান্ত সমাহিত ভাব। হঠাৎ উদয়াদিত্যের নাকে ভেসে এলো এক পরিচিত গন্ধ, সেই হাসনুহানার। নদীর দিক থেকে ভেসে এলো প্রাণ জোড়ানো হাওয়া। উদয়াদিত্য দেখলেন নদীর ওপর বেঁকে থাকা ঝাঁকড়া গাছের দিক থেকে ধীর পায়ে এগিয়ে আসছে সুরমা। আজকে শেষ বিকেলের আলোয় সুরমাকে যেন আরো মায়াবী, আরো কোমল দেখাচ্ছে। উদয়াদিত্য বিহ্বল চোখে তাকিয়ে রইলেন। সুরমা উদয়াদিত্যের পাশে এসে বসল। কেমন লাগছে এতদিন পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে? সুরমা, তুমি আবার এসেছো সুরমা। আমি ভেবেছিলাম শুধু আমার বন্দিত্বের কষ্ট ঘোচাতেই তুমি আসবে। আমার বন্দি দশা যখন ঘুচল, তখন আমি ভেবেছিলাম আর কখনো তুমি আসবে না। তাই সত্যি আমি মুক্তির পথ বেছে নেব কিনা তা নিয়ে একটু দ্বিধায় ছিলাম জানো। সে কি কথা? তুমি কি শুধু বন্দিদশায় আমার? এই খোলা প্রান্তর, এই তীর করে বয়ে যাওয়া নদী, উজ্জ্বল কমলা রঙের আকাশ, তীরে বাঁধা নৌকা, এই আনন্দময় উন্মুক্ত পৃথিবী, এ কি আমাদের নয়? এই অবাধ স্বাধীনতা, কারো চোখ রাঙানির তোয়াক্কা না করা এই মুক্ত জীবন, এ কি তুমি আর আমি একসঙ্গে উপভোগ করব না? না সুরমা, না, আমি তা বলতে চাইনি, বিশ্বাস করো। আসলে যে বন্দিত্বে, লাঞ্ছনায়, অপমানে, তাচ্ছিল্যে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, না চাইতেও তোমাকে জড়িয়ে ফেলেছিলাম। অজান্তেই আমার মনে হয়েছিল এই বুঝি আমাদের আদত জীবন। এর বাইরে যে তোমার আমার একটা সুন্দর একান্ত, কারুর বিধি নিষেধের গণ্ডিতে আটকা না পড়া একটা পৃথিবী আছে, এ যেন আমি ভুলেই গিয়েছিলাম জানো। তাই তো স্বাভাবিক। যে পাখি খাঁচায় বন্দি থাকে তাকে তো শেখানোই হবে যে আকাশে ওরা অপরাধ, যে পাখির আসল ধর্ম কেবলই খাঁচার শিকের আওতায় থাকা, কেবলই ভয় ভয় থাকা। এই বুঝি অন্য কোনো পাখি এসে তার জায়গাটুকু দখল করে নিল। তোমার বাবা সারা জীবন কেবল শিখেছেন রাজধর্ম মানেই সাম্রাজ্য বিস্তার, রাজধর্ম মানে বহুত্বকে অস্বীকার করা। আসলে তার এই প্রবল পরাক্রমশালী শরীরের অন্দরে একটা
প্রবল ভীতু সত্তা আছে জানো। যাদের অনেক আছে তাদের কখনো কমে যাওয়ার ভয় হয় না, আর যাদের তেমন কিছু নেই তারা তাদের সমস্তটুকু স্বার্থপরের মতো কুক্ষিগত করে রাখতে চায়। নিজে যা তার 10 গুণ বাড়িয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করে, ঠিক খাঁচায় বন্দি ভীতু পাখির মতো। যশোরের কথা মনে পড়ে? পড়ে বই কি, মায়ের কথা মনে পড়ে, বিভার কথা মনে পড়ে, তোমার আর আমার সেই জানালার কথা মনে পড়ে, হাসনুহানা গাছ, মৃদু হাওয়ায় ওড়া পর্দা, সেই নিবু নিবু আলোর শোয়ার ঘর। আর কি সেই জীবন কোনোদিন ফিরে পাবো না সুরমা? আর কি কোনোদিন ওভাবে ওই ঘরে কাটানো হবে না রাতের পর রাত তোমার সঙ্গে? কেন হবে না? এই যে আমি কি সত্যি নই? আমি যদি তোমার কাছে আসতে পারি তাহলে কেন সেই ঘর, সেই সব রাত, সেই সব স্বপ্নের মতো দিন তোমার কাছে ফিরে আসবে না? আমাদের চোখের সামনে থাকা দুনিয়ার বাইরে আরো অনেকগুলো দুনিয়া আছে, তার সবেতেই আমাদের সেই সব স্বপ্নের দিন গতকালের মতোই বাস্তব। সেখানে তোমার আর আমার আবার দেখা হবে, ঠিক দেখা হবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। আকাশে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে অনেকগুলো তারা, কাটা নখের মতো চাঁদ। নদীর জলে স্রোতের আঘাতে সেই চাঁদের ছায়া শিউরে উঠছে। সুরমা ধীরে ধীরে উঠে গেল। সেই মাতাল করা হাসনুহানার গন্ধের মধ্যে একা বসে রইলেন উদয়াদিত্য। আজকাল দাদাও রায়গড়ে চলে যাওয়ার পর বিভার আর প্রাসাদে কিছুই করার নেই। প্রাসাদের জীবনযাপনে সে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, সেখানে কিছু না করার থাকলে মনে হয় জীবনেই বুঝি কিছু করার রইল না আর। বিকেলে ম্লান মুখে সে তার ঘরে বসেছিল। বাইরে পাখিদের কলকাকলি, প্রহরীদের কথাবার্তা কিছুই যেন তাকে আর স্পর্শ করে না। রাজমহিষী ঘরে এলেন। বিভার পাশে বসে আলতো আঙুলে বিভার চুলে বিলি কেটে দিতে লাগলেন। বিভা চোখ বুঝল শুধু, আর কোনো ভাবান্তর তার হল না। রাজমহিষী বললেন, মা, আর কতকাল একা একাই বাড়িতে ঘুরবি বলতো? এবার তোকে চন্দ্রদ্বীপে তোর শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হয় যে মা। তা কি হয় মা? আমার স্বামী লিখিতভাবে আমাকে পরিত্যাগ করেছেন। এই অবস্থায় আমি কিভাবেই বা আমার শ্বশুরবাড়িতে মুখ দেখাবো? একা একা ঘুরে মরাই আমার ভবিতব্য। বাবা আমার খোঁজ নেন না। দাদাকে কারারুদ্ধ করলে তাকে পালিয়ে প্রাণে বাঁচতে হয়। স্বামী আমাকে পরিত্যাগ করেছেন। বিভা, আমার কপালে সংসার সুখ লেখেননি বিধাতা। সকলের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে একা একা অহল্যার মতো পাথর হয়ে থাকাই আমার নিয়তি। ও কথা বলে না মা, এরম কথা বলে না। অতই বা বয়স তোর, কতটুকু জীবন বেঁচেছিস বলতো? এখনই নিয়তি তোকে এতটা শাস্তি দিচ্ছে, পরে নিশ্চয়ই তোর জন্য রাজসুখ বরাদ্দ আছে মা। রাজসুখ? আর রইল কথা আমার ঠাকুর জামাইয়ের চিঠির, ওকে কি অত ধরতে আছে রে? পুরুষ মানুষের অভিমান হচ্ছে বরফের মতো, প্রকাশিত হলে বেশিক্ষণ জমাট থাকে না। কষ্টে দুঃখে ওই চিঠিটা লিখেছেন। তুই গিয়ে দাঁড়ালেই না তার সমস্ত অভিমান গলে জল হয়ে যাবে। কি যে বলো মা, আমি যাবই বা কিভাবে? বাবাকে তুমি বলবে কিভাবে আমাকে চন্দ্রদ্বীপে পাঠানোর কথা? তিনি যা মানুষ, শ্বশুরবাড়ি থেকে আমন্ত্রণ না এলে
তিনি কি আমাকে পাঠাবেন? সে ভাবনা কি আমি ভাবিনি ভেবেছিস? আমি মহারাজকে বলবো চন্দ্রদ্বীপ থেকে চিঠি এসেছে তোকে ওখানে পাঠানোর কথা লিখে। কি? মহারাজ তো আমাকে বিশেষ সন্দেহ করেন না, আমি যা বলি সবই বিশ্বাস করেন। আমার এই কথাটিও তিনি নিশ্চিতভাবেই মানবেন। তাহলে তাহলে কবে যাব আমি? শীঘ্রই পাঠাবো মা, শীঘ্রই। মহিষীর কথা শুনে বিভার কি অপরিসীম আনন্দ হলো। তার মন থেকে কি ভয়ানক এক গুরুভার তৎক্ষণাৎ দূর হয়ে গেল। লজ্জা ভয় দূর করে হেসে কেঁদে সে তার মায়ের বুকে মুখ লুকিয়ে কতক্ষণ চুপ করে রইল। কে তার হিসেব রেখেছে? রানীমাও অশ্রু ধরে রাখতে পারলেন না। মা, কাঁদে না মা, কাঁদে না মা, একটু শোনো। ক্রমে বিভা প্রফুল্ল হয়ে উঠল। তার প্রাণ মেঘমুক্ত শরতের আকাশের মতো প্রসারিত, নির্মল। সে এখন ছোট আদুরে মেয়ের মতো মায়ের কাছে কত আবদার করে, মায়ের ঘরের কাজে সাহায্য করে। আগে তাকে যে বিষণ্ণতার মেঘ ঘিরে রেখেছিল তা এখন অনেকটাই কেটে গেছে। এখন তার প্রফুল্ল হৃদয়টি ফুটন্ত সকালের মতো তার সর্বাঙ্গে বিকশিত হয়ে উঠেছে। আগের মতো সেই সংকোচ, সেই লজ্জা, সেই বিষাদ, সেই অভিমান বা সেই নীরব ভাব আর নেই। সে এখন আনন্দ ভরে ও বিশ্বাস নিয়ে মায়ের সঙ্গে এত কথা বলে যা আগে বলতে তার লজ্জা করত কিংবা ইচ্ছেই করত না। মেয়ের এই আনন্দ দেখে মায়ের অসীম স্নেহ উথলে উঠল। এদিকে উদয়াদিত্য বেশি দিন মনকে ভুলিয়ে রাখতে পারলেন না। তাঁর দাদামশাইয়ের জন্য মনে কেমন একটা ভয় হতে লাগল। যশোরে ফিরে যাওয়ার কথা দাদামশাইকে বলা বৃথা। তিনি স্থির করলেন একদিন লুকিয়ে যশোরে পালিয়ে যাবেন। আবার সেই কারাগারের কথা মনে পড়ল। কোথায় এই আনন্দের স্বাধীনতা আর কোথায় সেই সংকীর্ণ ক্ষুদ্র কারাগারের একঘেয়ে জীবন? কারাগারের সেই প্রতিটি মুহূর্তকে এক একটি বছরের মতো মনে হতে লাগল। সেই আলোহীন, নির্জন, বাতাসহীন বদ্ধ ঘরটি কল্পনায় স্পষ্ট দেখতে পেলেন। তাঁর শরীর শিউরে উঠল। তবুও ঠিক করলেন এখান থেকে একদিন সেই কারাগারের দিকেই পালাতে হবে। আজ সকাল থেকে একটানা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আজ যাত্রা হতে পারে না, কাল হবে। আজ দিন বড় খারাপ, সারা আকাশ মেঘে ঢাকা। রায়গড় ছেড়ে যেতেই হবে বলে উদয়াদিত্য ঠিক করে রেখেছেন। সকালে যখন বসন্ত রায়ের সঙ্গে তাঁর দেখা হলো তখন বসন্ত রায় উদয়াদিত্যকে জড়িয়ে ধরে বললেন, দাদা দাদা কাল রাতে আমি একটা বড় দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নটা ভালো মনে পড়ছে না, শুধু মনে আছে তোতে আমাদের যেন যেন জন্মের মতো ছাড়াছাড়ি হচ্ছে। না দাদামশাই, না। ছাড়াছাড়ি যদি বা হয়ও তো জন্মের মতো কেন হবে? না, তা নয় তো আর কি। কতদিন আর বাঁচব বল, বুড়ো হয়েছি। গত রাতের দুঃস্বপ্নের শেষ রেশ এখনো বসন্ত রায়ের মনের গহীনে প্রতিধ্বনিত হচ্ছিল। তাই তিনি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিলেন। উদয়াদিত্য কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দাদামশাই, আবার যদি আমাদের ছাড়াছাড়ি হয় তবে কি হবে? কেন ভাই, কেন ছাড়াছাড়ি হবে? তুই আমাকে ছেড়ে যাসনি এই বুড়ো বয়সে। তুই আমাকে ফেলে পালাস নে ভাই, পালাস নে। উদয়াদিত্যের চোখে জল এলো। তিনি অবাক হলেন। তাঁর মনের উদ্দেশ্য যেন বসন্ত রায় কি করে টের পেয়েছেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কাছে থাকলেই যে তোমার বিপদ দাদামশাই। কিসের
কিসের বিপদ ভাই? এই বয়সে কি আর বিপদকে ভয় করি? মরণের চেয়ে বড় তো আর বিপদ নেই। তা মরণ তো আমার প্রতিবেশী। সে রোজ আমার খবর নিতে লোক পাঠায়, আর আমি তাকে ভয় করি না। যে মানুষ জীবনের সব বিপদ কাটিয়ে বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে, তীরে এসে তার নৌকা ডুবি হলেই বা। আমাকে ছেড়ে যাস না দাদা, আমাকে ছেড়ে যাস না। উদয়াদিত্য আজ সারাদিন বসন্ত রায়ের সঙ্গেই রইলেন। সারা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগল। বিকেলবেলা বৃষ্টি থেমে গেল। উদয়াদিত্য উঠলেন। বসন্ত রায় বললেন, দাদা কোথায় যাস? এই একটু বেরিয়ে আসছি। হ্যাঁ, আজ নাইবে গেলি? আজ তুই বাড়ি থেকে বেরোস না। আজ তুই আমার কাছে থাক ভাই। উদয়াদিত্য ওজোর আপত্তি শুনলেন না, বেরিয়েই গেলেন। সঙ্গে অস্ত্রশস্ত্র নিলেন না, কোনো প্রহরীকেও আসতে দিলেন না। প্রাসাদের বাইরে গেলেন। একটা দীর্ঘ মাঠ আছে, গেলেন সেই মাঠের দিকে একা। দিনের আলো ক্রমেই মিলিয়ে আসছে। মনে কত কি ভাবনা জাগছে। যুবরাজ তাঁর এই লক্ষ্যহীন উদ্দেশ্যহীন জীবনের কথা ভাবতে লাগলেন। ভেবে দেখলেন তাঁর কোনো কিছুই স্থির নেই, কোথাও স্থিতি নেই। পরের মুহূর্তেই কি হবে তার ঠিকানা নেই। বয়স অল্প, এখনো জীবনের অনেকটা বাকি। কোথাও স্থায়ী আশ্রয় না পেয়ে এই সুদীর্ঘ ভবিষ্যৎ এমন করে কিভাবে কাটবে? তারপর মনে পড়ল বিভার কথা। বিভা এখন কোথায় আছে? এতকাল আমি তার সুখের সূর্য আড়াল করে বসেছিলাম, এখন কি সে সুখী হয়েছে? বিভার কথা ভেবেই তার বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি মনে মনে বোনকে বিস্তর আশীর্বাদ করলেন। মাঠের মধ্যে রোদে রাখালদের বসার জন্য অশ্বত্থ, বট, খেজুর, সুপারি প্রভৃতির একটি বন আছে। যুবরাজ তার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। তখন সন্ধ্যা হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। যুবরাজের আজ পালানোর কথা ছিল। সেই সংকল্প নিয়ে তার মনে প্রবল তোলপাড় চলছিল। বসন্ত রায় যখন শুনবেন উদয়াদিত্য পালিয়ে গেছেন, তখন তার কেমন অবস্থা হবে? তখন তিনি মনে আঘাত পেয়ে করুণ মুখে বলবেন, হ্যাঁ, দাদা আমার কাছ থেকে পালিয়ে গেল। যুবরাজ বসন্ত রায়ের সেই ভগ্ন হৃদয় চেহারা যেন স্পষ্ট দেখতে পেলেন। তাঁর ভাবনা সূত্রে ছেদ পড়ল। কোথা থেকে এক রমণীর একটা কর্কশ গলা ভেসে আসছে। এই যে গো, এইখানে তোমাদের যুবরাজ, এইখানে। দুজন সৈন্য মশাল হাতে নিয়ে যুবরাজের কাছে এসে দাঁড়ালো। দেখতে দেখতে আরো অনেকে এসে তাঁকে ঘিরে ফেলল। তখন সেই নারী তাঁর কাছে এসে বলল, আমায় চিনতে পারো কি? একবার এইদিকে তাকাও, তাকাও এদিকে। যুবরাজ মশালের আলোয় দেখলেন রুক্মিণী। সৈন্যরা রুক্মিণীর আচার আচরণ দেখে তাকে এক ধমক দিল। সে তাতে কান না দিয়ে বলতে লাগলো, এসব কে করেছে? আমি করেছি। এইসব সৈন্যদের এখানে কে এনেছে? আমি এনেছি। আমি তোমার জন্য এত করলাম, আর তুমি কিনা সেসব। যুবরাজ ঘৃণায় রুক্মিণীর দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালেন। সৈন্যরা রুক্মিণীকে জোর করে ধরে সরিয়ে দিল। তখন হোসেন খাঁ সামনে এসে যুবরাজকে সেলাম করে দাঁড়ালো। বসন্ত রায়কে হত্যা করতে গেলেও বসন্ত রায় এবং যুবরাজের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা আছে। শুধু মহারাজের হুকুম তামিল করতে হবে বলেই সে নাচার। যুবরাজ অবাক হয়ে বললেন, হোসেন খাঁ, কি খবর? যে মহারাজের কাছ থেকে আদেশ নিয়ে এসেছি। আদেশ? কি আদেশ?
এটা। হোসেন খাঁ প্রতাপাদিত্যের সই করা আদেশপত্র বের করে যুবরাজের হাতে দিল। যুবরাজ পড়ে বললেন, এর জন্য এত সৈন্য হোসেন খাঁ? কি প্রয়োজন? আমাকে একটা চিঠি লিখে আদেশ করলেই তো আমি যেতাম। আমি তো নিজেই যাচ্ছিলাম। তবে আর দেরি করার দরকার কি? এখনই চলো, এখনই যশোহরে ফিরে যাই, চলো। হোসেন খাঁ হাত জোড় করে বলল, আরেকটা আদেশ আছে, সেটা পালন না করে যেতে পারবো না। মাফ করবেন। কি আদেশ? রায়গড়ের রাজার প্রতি মহারাজা প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন। হ্যাঁ? বাজ পড়লেও উদয়াদিত্য বুঝি এতটা স্তব্ধ হতেন না। সম্বিত ফিরে পেয়ে তিনি ব্যাকুল হয়ে হোসেন খাঁর হাত ধরে বললেন, হোসেন খাঁ, তুমি ভুল বুঝেছ। মহারাজ আদেশ দিয়েছেন যে যদি উদয়াদিত্যকে না পাও তাহলে বসন্ত। শোনো হোসেন খাঁ, আমি যখন নিজেই ধরা দিচ্ছি তখন আর কি? হ্যাঁ, শোনো, আমাকে এখনই নিয়ে চলো, এখনই নিয়ে চলো, আমাকে বন্দি করে নিয়ে চলো হোসেন খাঁ, দেরি করো না। চলো চলো, তুমি হ্যাঁ যশোহরেই চলো চলো। শোনো হোসেন খাঁ, আমি মহারাজের সামনে তোমাদের বুঝিয়ে দেব, তিনি যদি দ্বিতীয়বার আদেশ করেন তবে আদেশ পালন করো, কেমন? চলো চলো, এক্ষুনি চলো। তা পারবো না হোসেন খাঁ, মনে আছে তো আমি এক সময় সিংহাসন পাবো? আমার কথা রাখো, আমাকে সন্তুষ্ট করো। হোসেন খাঁ, বৃদ্ধ নিরপরাধ পুণ্যাত্মাকে বধ করলে নরকেও তোমার স্থান হবে না। হোসেন খাঁ নিরুত্তর। সৈন্যরা উদয়াদিত্যকে চারপাশ থেকে ঘিরে ফেলল। বেগতিক বুঝে উদয়াদিত্য প্রাণপণ চিৎকার করলেন, দাদা মশাই, সাবধান! কেউ শুনতে পেল না। সৈন্যরা উদয়াদিত্যকে বন্দী করে ফেলল। ক্রমে তারা এগোলো বসন্ত রায়ের গড়ের দিকে। বসন্ত রায়ের প্রাসাদে অনেকগুলি দরজা। ঢুকে পড়ল তারা। বসন্ত রায় তখন সান্ধ্য আহ্নিক সারছেন। সেই ঘরে না ঢুকে হোসেন খাঁ চৌকাঠ থেকে একটু তফাতে অধবদনে দাঁড়িয়ে রইল। বসন্ত রায় বেরিয়েই হোসেন খাঁকে দেখে প্রসন্ন হলেন। তিনি যশোরে হোসেন খাঁর সঙ্গে আলাপ করেছিলেন। খুব সদালাপী মানুষ। প্রসন্ন গলায় বললেন, হোসেন খাঁ, খবর কি? বসন্ত রায়ের সামনে চোখ তুলে কথা বলার সাহস হোসেন খান নেই। সে নত মুখে প্রতাপাদিত্যের আদেশনামাটি বসন্ত রায়ের হাতে ধরিয়ে দিল। মহারাজ। বৃদ্ধ সেটা পড়ে বিহ্বল কণ্ঠে বললেন, খাঁ সাহেব, এ কি প্রতাপের নিজের হাতের লেখা? হ্যাঁ মহারাজ। খাঁ সাহেব, আমি প্রতাপকে নিজের হাতে মানুষ করেছি। প্রতাপ যখন এই এতটুকু ছিল, আমি তাকে দিন রাত কোলে করে থাকতাম। সে আমাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চাইতো না। সেই প্রতাপ বড় হলো, তার বিয়ে দিয়ে দিলাম, তাকে সিংহাসনে বসালাম, তার সন্তানদের কোলে নিলাম। এই প্রতাপ আজ নিজের হাতে লেখা লিখেছে। খাঁ সাহেব। হোসেন খাঁর চোখের কোল ভিজে গেল। সে কথা বলল না। উদয় কোথায়? যুবরাজকে বন্দী করা হয়েছে। আমি কি একবারও তাকে দেখতে পাবো না? হুকুম নেই মহারাজ, জোর করবেন না। এই সংসারে কারুর দয়া মায়া নেই। বেশ, তবে আর দেরি করে মায়া বাড়িও না খাঁ সাহেব। আমার শেষ ইচ্ছেটা তোমাকে জানিয়ে যাই। আমি মরার সময় তোমার উপরে উদয়ের ভার দিয়ে গেলাম। সে নিরপরাধ। দেখো দেখো, অন্যায় বিচারে সেজন্য আর কষ্ট
না পায়। দেখো দেখো খাসা কেমন। বলে বসন্ত রায় চোখ বুজে ইষ্ট দেবতার কাছে ভূমিষ্ঠ হয়ে রইলেন। ডান হাতে মালা জপতে লাগলেন। হোসেন খাঁ ডাকল, আব্দুল। আব্দুল খোলা তলোয়ার হাতে এলো। হোসেন খাঁ মুখ ঘুরিয়ে সরে গেল। মুহূর্ত পরেই রক্তমাখা তলোয়ার হাতে আব্দুল ঘর থেকে বেরিয়ে এল। ঘরের ভেতর রক্তের স্রোত বইতে লাগল। উদয়াদিত্যকে বন্দী অবস্থায় প্রতাপাদিত্যের সামনে আনা হল। প্রতাপাদিত্য তাঁকে অন্দরমহলের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। প্রতাপাদিত্যের কাছে আসতেই উদয়াদিত্যের শরীর যেন শিউরে উঠল। তীব্র ঘৃণায় তাঁর সারা শরীরের মাংস যেন কুঁকড়ে এলো। তিনি পিতার মুখের দিকে আর তাকাতে পারলেন না। প্রতাপাদিত্য গম্ভীর গলায় বললেন, বলো, তোমাকে কি শাস্তি দেব? আমি আপনার রাজ্যের যোগ্য নই। সমরাদিত্যই আপনার যোগ্য উত্তরসূরি। আপনার সিংহাসনের দায় থেকে আমাকে অব্যাহতি দিন মহারাজ। আপনার কাছে শাস্তি দান, আমার কাছে ভিক্ষা চাওয়া। তুমি যা বলছো তা যে সত্যি তোমার হৃদয়ের কথা, তা কি করে জানবো? উদয়াদিত্য মন্দিরে গিয়ে প্রতাপাদিত্যের সামনে প্রতিজ্ঞা করলেন, আজ আমি মা কালীর চরণ স্পর্শ করে শপথ করছি, আপনার রাজ্যের এক সূচের ডগার পরিমাণ জমিও আমি কখনো শাসন করব না। সমরাদিত্যই আপনার রাজ্যের উত্তরাধিকারী। আমি আর কিছুই চাই না। আচ্ছা, আমাকে মুক্তি দিন, মুক্তি দিন আমায়। বটে, আমি এখনই কাশী চলে যাব। আর একটি ভিক্ষা, আমাকে সামান্য কিছু অর্থ দিন। আমি সেখানে দাদা মহাশয়ের নামে একটি অতিথিশালা ও একটি মন্দির প্রতিষ্ঠা করব। যশোহরের সিংহাসনে আমি বসব না, যশোহরের রাজদণ্ড আমি স্পর্শও করব না। আর যদি কখনো করি, তবে দাদা মহাশয়ের হত্যার সমস্ত পাপ যেন আমারই হয়। বেশ। প্রতাপাদিত্য সম্মতি দিলেন। খবর পেয়ে ছেলের বুকে রাজমহিষী আছড়ে পড়লেন। উদয়, বাঁচা আমার। এই বয়সে তুই যদি সংসার ছেড়ে চলে যাস, আমি কোন প্রাণে সংসার নিয়ে থাকবো বলতো? হ্যাঁ, এই রাজ্য সংসার ত্যাগ করে তুই সন্ন্যাসী হয়ে থাকবি, আর আমি এখানে। না না না, তোকে সেখানে কে দেখবে বাবা? কে দেখবে সেখানে তোকে? তোর পিতা পাষাণ বলে আমি তো তোকে ছাড়তে পারবো না বাবা। আমি তোকে কিছুতেই ছাড়তে পারবো না। না 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 উদয়, আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই পারবো না। মা, মা তুমি তো জানোই, রাজবাড়িতে থাকলে আমার পদে পদে আশঙ্কার কারণ থাকবে। তুমি নিশ্চিন্ত হও মা, আমি বিশ্বেশ্বরের চরণে গিয়ে নিরাপদ হই। উদয়াদিত্য বিভার কাছে গিয়ে বললেন, বিভা, বোন আমার, কাশী যাওয়ার আগে তোকে সুখী করে দিয়ে যাব। আমি নিজে সঙ্গে করে তোকে শ্বশুর বাড়ি নিয়ে যাব। এই আমার একমাত্র সাধ। দাদা, দাদামশাই, দাদামশাই কেমন আছেন? বোনের চোখে চোখ রাখতে পারলেন না উদয়াদিত্য। শুধু অস্ফুটে বললেন, ভালো আছে। যাত্রার সময় উদয়াদিত্য ও বিভা এসে মাকে প্রণাম করলেন। আশীর্বাদ করো মা। আসি। পাছে যাত্রার কোনো বাধা আসে, তাই মহিষী তখন কাঁদলেন না, কিন্তু তাঁরা চলে যেতেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। উদয়াদিত্য ও বিভা পিতাকে প্রণাম করে এলেন। বাড়ির অন্যান্য গুরুজনদেরও প্রণাম করলেন। উদয়াদিত্য সমরাদিত্যকে কোলে তুলে নিয়ে তাকে চুম্বন করে মনে মনে বললেন, ভাই আমার, যে সিংহাসনে বসবে তার পাপ যেন তোমাকে স্পর্শ না করে।
রাজবাড়ির ভৃত্যেরা উদয়াদিত্যকে খুব ভালোবাসত। তারা একে একে এসে তাঁকে প্রণাম করল। সবাই কাঁদতে লাগল। অবশেষে মন্দিরে গিয়ে দুজনে দেবতাকে প্রণাম করে যাত্রা করলেন। শোক, বিপদ, অত্যাচারের রঙ্গভূমি পেছনে পড়ে রইল। জীবনের কারাগার পেছনে পড়ে রইল। উদয়াদিত্য মনে করলেন, এ বাড়িতে এ জীবনে আর প্রবেশ করব না। একবার পেছনের দিকে ফিরে তাকালেন। দেখলেন রক্ত পিপাসু কঠোর হৃদয় রাজবাড়ি আকাশের মধ্যে মাথা তুলে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। পেছনে ষড়যন্ত্র, যথেচ্ছাচারিতা, রক্ত লালসা, দুর্বলের পীড়ন, অসহায়ের চোখের জল পড়ে রইল। সামনে অনন্ত স্বাধীনতা, প্রকৃতির অকলঙ্ক সৌন্দর্য, হৃদয়ের স্বাভাবিক স্নেহ মমতা তাঁকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে দিল। রাজধানীর কাছাকাছি এক গ্রামে উদয়াদিত্য নৌকা থামালেন। তিনি ঠিক করেছেন রাজবাড়িতে তাঁদের আসার খবর পাঠিয়ে দেবেন এবং সেখান থেকে লোকজন এসে তাঁদের অভ্যর্থনা করে নিয়ে যাবে। যখন নৌকা ঘাটে এসে লাগলো তখন বিকেল হয়ে গেছে। উদয়াদিত্য ভাবলেন কাল সকালে লোক পাঠানো যাবে, কিন্তু বিভার মনে ইচ্ছে ছিল আজই খবরটা দেওয়া হোক। আজ লোকজন ভারী ব্যস্ত, চারিদিকে বাজনা বাজছে, গ্রামে যেন একটা উৎসব পড়ে গেছে। একে তো বিভার মনে অধীর আনন্দ হচ্ছে, তার উপর চারপাশের বাজনার শব্দ শুনে তার হৃদয় যেন উচ্ছ্বসিত হয়ে উঠল। পাছে উদয়াদিত্যের কাছে তার এই অতিরিক্ত আনন্দ প্রকাশ হয়ে পড়ে, তাই সে অনেক কষ্টে উচ্ছ্বাস চেপে রাখল। উদয়াদিত্য নদীর তীরে উৎসবের আমেজ দেখে আসলে কি হচ্ছে তা জানার জন্য গ্রামে বেড়াতে গেলে হঠাৎ দেখা গেল রামমোহন মাল নদীর দিকে এগিয়ে আসছে। নৌকায় বিভাকে দেখে যেন আনন্দিত হওয়ার বদলে কিছুটা ম্রিয়মানই হল রামমোহন। সে বিস্মিত কণ্ঠে বলল, মা, তুমি এলে? হ্যাঁ মোহন, মহারাজ কি এর মধ্যেই খবর পেয়েছেন? তুই কি আমাকে নিতে এসেছিস? না মা, অত ব্যস্ত হও না, আজ থাক, আর একদিন নিয়ে যাবো খন। কেন কেন মোহন, আজ কেন যাব না? রামমোহন আর থাকতে পারল না। আত্মগোপন করা তার অভ্যেস নেই। সেখানেই সে বসে পড়ল, কেঁদে ফেলে বলল, মা জননী, আজ তোমার রাজ্যে তোমার জায়গা নেই, তোমার রাজবাড়িতে তোমার ঘর নেই। আজ মহারাজ বিয়ে করছে। কি? বিভার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, তার হাত পা হিম হয়ে এলো। রামমোহন বলতে লাগলো, মা, যখন তোর এই অথম সন্তান তোকে ডাকতে গেছিল তখন তুই এলি নে মা। তখন তুই নিষ্ঠুর পাষাণী হয়ে আমাকে কেন ফিরিয়ে দিলি মা? মহারাজের কাছে আমার আর মুখ রইল না, বুক ফেটে গেল, তবু যে তোর হয়ে একটি কথাও বলতে পারলাম না। বিভা আর চোখে কিছু দেখতে পেল না, মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। রামমোহন তাড়াতাড়ি জল এনে বিভার চোখে মুখে ছিটা দিল। কিছুক্ষণ পর বিভা উঠে বসল। এক আঘাতেই বিভার সমস্ত জগৎ ভেঙে পড়েছে। স্বামীর রাজ্যের মধ্যে এসে রাজধানীর কাছে পৌঁছে রাজপুরীর দরজায় এসে তৃষ্ণার্ত হৃদয়ে বিভার সব সুখের আশা মরীচিকার মতো মিলিয়ে গেল। বিভা আকুল হয়ে বলল, আমি একবার তার সঙ্গে দেখা করব। আজ থাক না মা। না, আমি যাবই। তাহলে তাহলে একটা পালকি আনাই? না, আমি কি রানী যে আমি পালকিতে যাব?
আমি সাধারণ বউয়ের বেশে যাব। আমি তা দাঁড়িয়ে দেখতে পারবো না মা। কথার ওপর কথা বলিস নে রামমোহন, আমাকে নিয়ে চল। রামমোহন ব্যথিত হৃদয়ে রাজি হল। বিভা সাধারণ রমণীর সাজে নৌকা থেকে বেরিয়ে এলো। চারিদিকে লোকজন, চারিদিকেই ভিড়। আগে হলে বিভা সংকোচে কুঁকড়ে যেত, আজ কিছুই যেন তার চোখে পড়ছে না। যা কিছু দেখছে সব যেন বিভার কাছে মিথ্যে বলে মনে হচ্ছে। ভিড়ের মধ্য দিয়ে রাজপুরীর দরজার কাছে আসতেই একজন দ্বাররক্ষী হঠাৎ বিভার হাত ধরে তাকে বাধা দিল। ছাড়ো। তখন আচমকা বিভা এক মুহূর্তে বাস্তব জগতের মধ্যে ফিরে এলো। চারিদিক দেখতে পেল, লজ্জায় মরে গেল। তার ঘোমটা খুলে গিয়েছিল, তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে দিল। রামমোহন আগে আগে যাচ্ছিল। সে পেছনে ফিরে দ্বাররক্ষীর দিকে চোখ রাঙিয়ে দাঁড়ালো। কাছেই সেনাপতি ফার্নান্ডেজ ছিল। সে এসে দ্বাররক্ষীকে ধরে বেশ শাসন করল। অন্যান্য দাসদাসীর মতো বিভা প্রাসাদে প্রবেশ করল। কেউ তাকে সমাদর করল না। ঘরে বসেছিলেন কেবল রাজা ও রমাই ভাঁড়। বিভা ঘরে ঢুকে রাজার মুখের দিকে তাকিয়েই রাজার পায়ের কাছে মাটিতে পড়ে গেল। রাজা তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই কে তুই? ভিখারিনী? ভিক্ষা চাইতে এসেছিস? না মহারাজ, আমার সর্বস্ব দান করতে এসেছি। আমি তোমাকে পরের হাতে সঁপে দিয়ে বিদায় নিতে এসেছি। মহারাজ, আপনার মহিষী যশোহরের রাজকুমারী। বাবা, যশোরের? সহসা রামচন্দ্র রায়ের প্রাণ যেন কেমন চমকে উঠল। কিন্তু তৎক্ষণাৎ রমাই ভাঁড় হেসে রাজার দিকে ইশারা করে বলল, কেন দাদাকে আর মনে ধরছে না? রামচন্দ্র রায়ের হৃদয়ে করুণার আভাস জেগে উঠেছিল। তবুও রমাইয়ের কথায় তিনি নিষ্ঠুরভাবে হেসে উঠলেন। তিনি ভাবলেন, বিভাকে এখন মমতা দেখালে পাছে উপহাসের পাত্র হতে হয়। বিভার মাথায় যেন একসঙ্গে 1000টা বজ্রাঘাত হলো। সে লজ্জায় একেবারে মিশে গেল মাটিতে। চোখ বুজে মনে মনে বলল, মাগো বসুন্ধরা, তুমি দিদা হও, তুমি দিদা হও মা। কাতর হয়ে চারিদিকে চাইল। তাকে এই চূড়ান্ত লাঞ্ছনা থেকে বাঁচানোর মতো কেউ কি নেই? রামমোহনের মুখের দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখল সে। রামমোহন ছুটে এসে সবলে রমাই ভাঁড়ের ঘাড় টিপে ধরে তাকে ঘর থেকে বের করে দিল। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন, রামমোহন, তোর এত বড় সাহস, তুই আমার সামনে বেয়াদবি করিস? মহারাজ, আমি বেয়াদবি করেছি? তোমার মহিষীকে, আমার মা ঠাকুরনকে বেটা অপমান করলো, ওর এত সাহস? আমি ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে শহর থেকে বের করে দেব, তবে আমার নাম রামমোহন। রামমোহন, কে আমার মহিষী? আমি ওকে চিনি না। বিভার মুখ নীল হয়ে গেল। সে মুখে আঁচল চেপে ধরল। থরথর করে তার সর্বাঙ্গ কাঁপছে। অবশেষে কাঁপতে কাঁপতেই বিভা মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। তখন রামমোহন জোড় হাতে রাজাকে বলল, মহারাজ, আজ 4 পুরুষ ধরে আপনার বংশে আমরা চাকরি করে আসছি। ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করেছি। আজ আপনি আমার মা ঠাকুরনকে অপমান করলেন, আপনার রাজ্য লক্ষ্মীকে দূর করে দিলেন। আজ আমিও আপনার চাকরি ছেড়ে দিয়ে চললাম। কি বলে? আমার মা ঠাকুরনের সেবা করে জীবন কাটাবো। হ্যাঁ, যা যা যা, ভিক্ষে করে খাবো, কিন্তু এই রাজবাড়ির ছায়া আর মারাবো না। দূর হ। প্রণাম। রামমোহন রাজাকে প্রণাম করে বিভাকে বার করে আনল। দরজার সামনে একটা পালকি রাখা, তাতে বিভাকে তুলে নৌকায় নিয়ে গেল সে। বিভা উদয়াদিত্যের সাথে কাশী চলে গেল।
সেখানে দান ধ্যান, দেব সেবা ও তার ভাইয়ের সেবায় জীবন কাটাতে থাকল। রামমোহন যতদিন বেঁচে ছিল তাদের সঙ্গেই ছিল। সীতারামও সপরিবারে কাশীতে এসে উদয়াদিত্যের আশ্রয় নিল। চন্দ্রদ্বীপের যে হাটের সামনে বিভার নৌকা লেগেছিল, আজও তার নাম উজ্জ্বল হয়ে জেগে রয়েছে, বউ ঠাকুরানীর হাট। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ লিখেছিলেন, উপন্যাসটি প্রকাশিত হওয়ার পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে তিনি একটি পত্র পেয়েছিলেন, যা ইংরেজিতে লেখা। রবীন্দ্রনাথ লেখেন, বঙ্কিম এই মত প্রকাশ করেছিলেন যে বইটি যদিও কাঁচা বয়সের প্রথম লেখা, তবু তার মধ্যে ক্ষমতার প্রভাব দেখা দিয়েছে। এই বইকে তিনি নিন্দা করেননি। তার কাছ থেকে এই উৎসাহবাণী আমার পক্ষে ছিল অমূল্য। শুনছিলেন বউ ঠাকুরানীর হাটের ষষ্ঠ ও অন্তিম পর্ব। গল্পটির অডিও নাট্যরূপ রণদীপ নস্কর, গল্প পাঠে শেখর, বিভিন্ন ভূমিকায় প্রতাপাদিত্য শঙ্কর দেবনাথ, উদয়াদিত্য অগ্নি, বসন্ত রায় রতন সরখেল, রুক্মিণী শাহুলি চট্টোপাধ্যায়, সুরমা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, বিভা দোয়েল রায়নন্দী, সঙ্গে অন্যান্য শিল্পীরা। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিং সৌম ও শুভ। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।